সপ্তম শতাব্দীতে খ্রিস্টাব্দ এক ব্যক্তি এমন এক ঘটনার সূচনা করেছিলেন যা বিশ্ব ব্যবস্থাকে চিরতরে পরিবর্তন করে দেয়। প্রবক্তা মুহাম্মদ ইসলাম ধর্মের প্রতিষ্ঠার মাধ্যমে আরব উপদ্বীপের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই জনগণের মধ্যে ছিল যাযাবর বেদুইন গোত্র এবং মক্কা ও মদিনার মতো মরুদ্যান নগরীর বাসিন্দারা। মুহাম্মদের সময় পর্যন্ত এই অঞ্চলকে পার্শ্ববর্তী শক্তিশালী পারস্য এবং বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে তুলনা করার মতো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হতো না। কিন্তু মুহাম্মদ যে ঐক্য গড়ে তোলেন তা শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকও ছিল। মদিনা ছিল এই সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্র এবং এটি একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মুহাম্মদ ছিলেন এক অনন্য নেতা। তিনি ছিলেন কুরাইশ গোত্রের একজন সদস্য যারা মক্কার নিয়ন্ত্রণে ছিল। মুহাম্মদের মৃত্যুর পর তার কাছের লোকজন সিদ্ধান্ত নিতে থাকেন কে তাকে অনুসরণ করবেন। এটি একটি বিতর্কিত প্রশ্ন ছিল। মুহাম্মদের শ্বশুর আবু বকর বিজয়ী হয়ে নতুন খলিফা উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী ৩০ বছরে মুহাম্মদের গোত্রের ৪ জন খলিফা আরবের বাইরে বিশাল অঞ্চল জয় করেন, যার মধ্যে পারস্য ও বাইজান্টাইনের মতো শক্তিশালী প্রতিবেশীরাও ছিল। তবে সাম্রাজ্য সম্প্রসারিত হওয়ার সাথে সাথে এর অভ্যন্তরে মতবিরোধ বৃদ্ধি পায় এবং গৃহযুদ্ধের সূচনা হয়। চতুর্থ খলিফা আলীকে হত্যা করা হয়। এরপর উমাইয়া রাজবংশ ক্ষমতায় আসে। উমাইয়া পরিবার মুহাম্মদের গোত্রভুক্ত হলেও ভিন্ন এবং প্রতিদ্বন্দ্বী একটি উপগোত্রের অন্তর্ভুক্ত ছিল। তারা সাম্রাজ্যের সীমানা বর্তমান স্পেন থেকে ভারত পর্যন্ত প্রসারিত করে এবং দামেস্ককে তাদের রাজধানী বানায়। তবে এত বিশাল একটি সাম্রাজ্য, যা নানা জাতিগোষ্ঠীতে পূর্ণ ছিল, সংঘাত এবং ভাঙনের ঝুঁকিতে ছিল। উমাইয়াদের অধীনে এটি স্থিতিশীল করা হয়েছিল বিজিত অঞ্চলে মুসলিম কর্মকর্তাদের শাসক হিসেবে প্রতিস্থাপন করে। তবে স্থানীয় জনগণের দৈনন্দিন আচার অনুষ্ঠান, এমনকি তাদের ধর্মীয় বিশ্বাসগুলোকেও বেশিরভাগ ক্ষেত্রেই অব্যাহত রাখা হয়। প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য আরবি ভাষা ব্যবহার করা হয়, যা সাম্রাজ্যের রাজনৈতিক কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু মানুষ তাদের স্থানীয় ভাষা কথা বলা ও লেখালেখি চালিয়ে যায়। তবুও সাম্রাজ্যের অনেকেই উমাইয়া শাসন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ করেন। আব্বাসীয় পরিবার এই অসন্তোষকে কাজে লাগায় এবং নিজেদের মুহাম্মদের সরাসরি বংশধর হিসেবে প্রচার করে, যদিও তাদের আসল সম্পর্ক তেমন ছিল না। ৭৫০ খ্রিস্টাব্দে তারা উমাইয়া খিলাফতকে উৎখাত করে এবং ইসলামী সাম্রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজবংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। নতুন শাসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে তারা রাজধানী আবারও স্থানান্তরিত করে এবং নতুন একটি শহর নির্মাণ করে, বাগদাদ। আব্বাসীয় শাসনের অধীনে অভিজাতরা বিলাসবহুল জীবনযাপন করত। বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য এবং মানুষ বাগদাদে আসত। বাইজান্টাইন, পারস্য, ভারতীয় এবং আরব সংস্কৃতি ও জ্ঞান একত্রিত হয়ে শিল্পকলা এবং বিজ্ঞানে অগ্রগতি ঘটায়। খলিফা ছিল কল্পনাতীত ধনী ও ক্ষমতাবান। তবে উত্তরাধিকার নির্ধারণে কোনো সুস্পষ্ট নিয়ম ছিল না। সাবেক খলিফার যে কোনো পুরুষ আত্মীয় উত্তরাধিকারী হতে পারত, যার ফলে ভাই, ভাতিজা এবং চাচারা ক্ষমতা দখলের জন্য লড়াই করত। আদালতের ভেতরে সেনা কর্মকর্তা, স্ত্রী, উপপত্নী এবং সরকারি কর্মকর্তারা কোষাগার থেকে নিজেদের অংশ দাবি করত। খলিফা তার ক্ষমতা ধরে রাখতে তার সঙ্গীদের উপর নির্ভর করতেন। ফলে শাসন পরিবর্তনের প্রতিটি ধাপ পক্ষপাত এবং দুর্নীতির দরজা খুলে দিত। আদালতের বাইরে অনেকেই খলিফার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করত, কারণ খলিফার ধর্মীয় দায়িত্ব হিসেবে নৈতিক উৎকর্ষতা প্রদর্শন করা উচিত, যা আদালতের বিলাসবহুল প্রদর্শনের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। ১২৫৮ খ্রিস্টাব্দে মঙ্গোলরা বাগদাদের দিকে অগ্রসর হয়। তারা খুব কম প্রতিরোধের সম্মুখীন হয় এবং শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করে। কিংবদন্তি অনুসারে তারা খলিফাকে একটি কার্পেটে মুড়ে তাকে ঘোড়ার পায়ের নিচে পিষ্ট করে হত্যা করে এবং টাইগ্রিস নদী কালো হয়ে যায় সেই সমস্ত পাণ্ডুলিপির কালি থেকে যেগুলো নদীতে নিক্ষেপ করা হয়েছিল। বাগদাদ অবরোধ দীর্ঘকাল ধরে চলমান বাস্তবতাকে উন্মোচিত করে। শতাব্দীর পর শতাব্দী ধরে খলিফারা মূলত প্রতীকীভাবে শাসন করতেন। সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের স্থানীয় শাসকরা আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং তারা কর প্রদান বন্ধ করে নিজেদের দরবারে সেই অর্থ ব্যয় করেন। একটি একক সংযুক্ত ইসলামী সাম্রাজ্যের সময় শেষ হয়ে যায়, কিন্তু এর প্রভাব লিখিত এবং কথিত আরবি ভাষার মাধ্যমে, ইসলামের প্রচার এবং এর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের চিন্তাভাবনার মাধ্যমে বিশ্বে একটি স্থায়ী চিহ্ন রেখে যায়।